মা, তোমার মাথা ঠিক আছে? তুমি এমন একটা মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে ঠিক করতে পারলে, তাও আবার আমাকে না জানিয়ে। তোমার ছেলে মেডিকেল স্টুডেন্ট, তার জন্য অন্তত একটা যোগ্য মেয়ে খুঁজতে পারতে। তা না করে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছে এমন মেয়ে খুব পছন্দ করলে। কুঞ্জ ছায়ায় ড্রয়িং রুমে বাতাস ভারী হয়ে উঠেছে তাহমিদ রাশেদিনের রাশ ভারী গলার আওয়াজে। তুই এত হাইপার হচ্ছিস কেন বাবু? আমরা তোর খারাপ চাই না। তাছাড়া কুহু যথেষ্ট ভালো মেয়ে, আমাদের সবার ওকে পছন্দ। তোমাদের সবার পছন্দ হলে তো হবে না, বিষয়টা ঘটছে আমাকে নিয়ে। এখানে আমার পছন্দ অপছন্দের বিষয় আছে। আর তোমাদের কোন দিক থেকে এই মেয়েকে আমার যোগ্য মনে হচ্ছে? আমাদের সোসাইটি, আমার বন্ধু মহলে এই মেয়ের দাঁড়ানোর যোগ্যতা আছে? তাছাড়াও আমি সবে মাত্র প্রথম বর্ষের ফাইনাল দিব। এখনই তোমরা আমার বিয়ের কথা চিন্তা করছো কেন? তৌহিদ, নিজেকে সামলে কথা বলতে হয়, সেটাও কি ভুলে বসে আছিস? কুহু তোর বড়মান ভাইয়ের মেয়ে, তোর বড়মারও ইচ্ছে তোর সাথে কুহুর বিয়ে হোক। এখন সব ঠিকঠাক করে শুধু পারিবারিকভাবে বিয়েটা হবে, বাইরের কেউ এখনো জানবে না। 3 বছর পর যখন কুহুর বয়স 18 হবে, তখন সবাইকে জানিয়ে নতুনভাবে আয়োজন করা হবে। বাহ, দারুণ! এটাও ঠিক করে ফেলেছ। আমি তোমাদের যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তোমরা নিজেদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবে। হোক না সে বড় মার ভাইয়ের মেয়ে, তাতে আমার কি? বড় মা আমাকে ভালোবাসে বলে যা ইচ্ছে তাই করবে। অধিকারের ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে জোর করার অধিকার বড় মার নেই। আজকের এই দিনটা নষ্ট না করলেই কি হতো না মা? তাহমিদের কথা শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই স্তব্ধ হয়ে গেছে। আর কুহু সে তো লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। এত অপমানও ওর ভাগ্যে ছিল? দুচোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরছে। কুহুর ফুপু এবারের বড় বউ আফরোজা নাজনীন সোফায় মাথা নিচু করে বসে আছে। সে কি তবে ভুল করেছে? তাহমিদ তো তার কাছে নিজের সন্তানের ন্যায়। সেই অধিকার থেকেই উনি চেয়েছিলেন এই মা মরা মেয়েটাকে নিজের কাছে এনে রাখবেন। তবে তিনি কি সত্যিই অধিকারের অপব্যবহার করেছেন? তাহমিদের কথাই তো অন্তত তাই মনে হচ্ছে। তবে কি ভালোবাসার কোনো মূল্যই নেই? তার এতদিন তাহমিদকে ভালোবাসা ভুল ছিল? চুপ করো তাহমিদ, অনেক বলেছো। আর একটা কথাও বলবে না তুমি। কাকে কি বলছো তা তো তোমার মাথায় আছে? তোমার বড় মার সম্পর্কে বলছো তুমি, যে তোমাকে ছোট থেকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, যার বুকের দুধ পান করেছো তুমি। আজ তাকে এসব বলতে তোমার বাচ্চা না? এতটা নিচে নেমে গেছো তুমি? আফরোজা নাজনীনের স্বামী সানাউল রাশেদিনের গলায় রাগের ছটা। তিনি কিছুতেই তার স্ত্রীর অপমান সহ্য করতে পারছেন না। বড় চাচ্চুর রাগ দেখে তাহমিদের গলার স্বর মেইয়ে যায়। বড় চাচু, প্লিজ আমার বিষয়টা একবার ভেবে দেখো। ওই মেয়ে আমার সাথে কিভাবে যায় বলো তো? আমিও বড় মাকে খুব ভালোবাসি, কিন্তু তাই বলে এই নয় যে আমার ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করবে। তাহমিদের গলায় অনুনয় ঝরে পড়ে। তাওমিদ, বড্ড বেশি বকছো তুমি। তোমার কুহুকে পছন্দ না হলে ভালোভাবে বলতে পারতে, কিন্তু তা না করে তুমি সবাইকে অপমান করছো। তোমার কাছে এটা আশা করিনি আমি। এখন মনে হচ্ছে একজন বাবা হিসেবে তোমাকে সুশিক্ষা দিতে আমি ব্যর্থ হয়েছি। তাহমিদের বাবা সফিউল রাশিদিনের কণ্ঠ ব্যর্থতায় মোড়ানো। তিনি ভাবতেই পারছেন না তার ছেলে এমন উদ্ধত্তভাবে কারোর সাথে কথা বলতে পারে। চিরচেনা সেই ভদ্র শান্ত গুরুগম্ভীর ছেলেটা এক লহমায় এ কোন রূপ দেখালো। ততক্ষণে কুহু ড্রয়িং রুম থেকে নিজের জন্যে নির্ধারিত রুমে এসেছে। অনেক অপমানিত হয়েছে, আর কোনো অপমান নেওয়ার অবস্থায় নেই সে। বিছানায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে কুহু। ও নিজের বিয়ের ব্যাপারে কিছুই জানতো না। ফুপু যে এমন সিদ্ধান্ত নিয়েছে তার সম্পর্কে কোনো ধারণাই ছিল না ওর। আজ তার জন্যে তার ফুপু তাহমিদ ভাইয়ের কাছে অপমানিত হলো। ভাবতেই দু চোখ ফেটে জল আসছে ওর। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। যেখানেই যায় সেখানেই কেন এত অপমান সইতে হয়? তবে ছোট মা যে ওকে অপয়া বলে, সেটা কি সত্যি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কিছু সমস্যার কারণে এই গল্পটা আমার এই চ্যানেলে দেওয়া হচ্ছে না। আমাদের আরেকটা চ্যানেল ওমেন স্টোরি নামে আরেকটা চ্যানেলে আপলোড দেওয়া হবে নিয়মিত। পরবর্তী পার্ট থেকে এই গল্পটা ওই চ্যানেলেই আসবে। তো চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাও, লিঙ্কে ক্লিক করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্পটা শোনার জন্য। তো দেরি কেন, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। তোর ছায়া যেখানে পড়ে সেখানেই আধার নামে।
ছোটমার বলা কথা কুহুর কানে বাজছে। অনাদরের জীবনে এই ফুপুই ছিল সকল সুখের উৎস, কুহুর আশ্রয় স্থল। আজ থেকে বুঝি এই আশ্রয়ও হারালো সে। ও মা, তুমি আমায় একা রেখে কেন চলে গেলে মা? তুমি যাওয়ার আগে একটা বারও আমার কথা কেন ভাবলে না মা? আমার যে ভীষণ কষ্ট হয়। আজকের পর থেকে আমার এই বাড়িতে আসার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ডুকরে কেঁদে ওঠে কুহু, কান্নার দমকে পিঠ থেকে থেকে ফুলে উঠছে। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মুছে ফিরে তাকায়। ওর ফুপু দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। চোখ মুছতে মুছতে মুখ খোলেন তিনি। আমাকে ক্ষমা করে দিস মা, আমি পারলাম না তোর পায়ে সুখ এনে লুটাতে। আমি বুঝতেই পারিনি তাহমিদ কবে যে এত বড় হয়েছে। কান্নায় ভেঙে পড়েন আফরোজা নাজনীন। ফুপু, আমি বাড়ি যাব, তুমি কাল সকালেই আমায় পাঠানোর ব্যবস্থা করো। ভেবো না ফুপু, সুখ নামক অলিক বস্তু সবার কপালে ধরা দেয় না, আমার মতো অপরের কপালে তো কখনো না। তুমি আমার জন্য সুখ খোঁজার বৃথা চেষ্টা আর করো না। এভাবে বলিস না মা, দেখিস তুই একদিন সুখী হবি। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, রেজাল্ট দিলেই তোকে আমি এখানের কোনো ভালো কলেজে ভর্তি করিয়ে দেব। তুই হোস্টেলে থাকবি, এ বাড়িতে তোর আর আসতে হবে না। আফরোজা নাজনীন নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেই রাতে আর কারোরই খাওয়া হলো না, সবার মন খারাপ হয়ে গেছে। তাহমি না, আমার ছেলে যে এতটা বড় হয়ে গেছে তা আমরা টেরই পাইনি। সবার সামনে বড় ভাবে কি এভাবে বলতে পারলো? হ্যাঁ, বড় ভাবে ওর জন্য কি করেনি? আমার ভীষণ কষ্ট হচ্ছে তাহমি না। মাথায় হাত দিয়ে বসে আছেন সাফিউল রাশেদিন। তাহমিনা আক্তারেরও একই অবস্থা। তিনি ভাবতেই পারছেন না তার ছেলের এমন অধপতন। তার ছেলে তো এমন ছিল না। রুমের সাথে লাগোয়া বারান্দায় বসে আছে তাহমিদ। দক্ষিণা বাতাসে ঘন কালো চুলগুলো উঠছে। ওর মন বিক্ষিপ্ত হয়ে আছে। যে বড়মা ওকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, আজ সেই বড়মাকে রাগের বশে অপমান করেছে। ভাবতেই কেমন পাগল পাগল লাগছে। এমন নয় যে ও বড়মাকে ভালোবাসে না, বড়মাও ওর প্রাণ। কিন্তু মাঝখানে কুহু মেয়েটা এসে সব তালগোল পাকিয়ে দিয়েছে। কুহুর কথা মনে আসতেই ওর ভেতর বিরক্তির উদ্রেক হচ্ছে। ও এই মেয়েটাকে কেন যেন সহ্য করতে পারে না। মাথায় সব সময় বিনুনি করা থাকে, চোখে গোল ফ্রেমের চশমা, আর তাহমিদকে দেখেই কোনো কারণ ছাড়াই কুকড়ে যাওয়া এসব নিতান্তই অসহ্য লাগে তাহমিদের কাছে। তাহমিদ এতদিনেও বুঝতে পারেনি কুহু ওকে দেখলে কুকড়ে যায় কেন, ভয়ে না লজ্জায়। এক কথায় কুহুকে ওর কারণ ছাড়াই বিরক্ত লাগতো প্রথম থেকেই। সেই কুহুর সাথে বিয়ের কথা শুনেই ওর ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা বেরিয়ে আসে আর মনে মনে বলে, আজকেই বা কেন সবাই বিয়ের কথা তুললো? কত প্ল্যান ছিল আজকের দিনে, এই মেয়েটার জন্য সব মাটি হয়ে গেল। মা আজকেই কথা তুললো কেন? তারা তো জানতো আজ আমার জন্মদিন ছিল। সে উপলক্ষে বন্ধুরা বাসায় আসতে চেয়েছিল আড্ডা দিতে, কিন্তু এসব ঝামেলায় তাদের মানা করে দিতে হলো। তাহমিদের কিছুই ভালো লাগছে না। আজ ওর জন্য বাড়ির সবাই কষ্ট পেয়েছে। আফরোজা নাজনীন রাতে কুহুর সাথে ঘুমান। কুহু ও ফুপুর বুকের সাথে লেপ্টে শুয়ে থাকে। আজ রাতেই এ বাড়িতে ওর শেষ রাত। এমন করে আর কখনোই হয়তো ফুপুকে কাছে পাওয়া হবে না। ফুপু তার এই ভরা সংসার ফেলে গ্রামে যেয়ে থাকতে পারে না। বছরে 2-4 বার বাপের ভিটেই যায়, তাও সকালে যেয়ে সন্ধ্যায় চলে আসে। এই মায়াবতী ফুপুকে আর জড়িয়ে ধরতে পারবে না বলে কষ্টে বুক ফেটে যাচ্ছে কুহুর। ফুপিয়ে কেঁদে ওঠে কথাটা মনে আসতেই। আফরোজা নাজনীনেরও চোখে ঘুম নেই। তিনি ভাবছেন আজকের পর থেকে এ বাড়িতে কুহু আর পা মারাবে না। এই হতভাগ্য মেয়েটা সৎ মায়ের অবহেলা, অনাদর আর কতদিন সহ্য করবে? 2-4 মাস পর পর তাও এখানে এসে 3-4 দিন থাকতো। আজ থেকে সেই রাস্তাও বন্ধ হয়ে গেল, আর তার জন্য তিনিই দায়ী। আগে যদি একটা বার তাহমিদের সাথে কথা বলতো, তবে আজ এত দূর ঘটতো না। সারা রাত কেউই দুচোখের পাতা এক করতে পারেনি। ফজরের আজানের সুমধুর ধ্বনিতে চারপাশ মুখরিত হতেই আফরোজা নাজনীন বিছানা ছাড়েন। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে যান। কুহুও উঠে অজু করে এসে ফুপুর পাশে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তিলওয়াত করে ওঠেন তিনি। এরপর কুহুকে ব্যাগ গোছাতে বললেন।
কুহু ব্যাগে কাপড় চোপড় তুলতে শুরু করলে তিনি রান্নাঘরে এসে নাস্তা তৈরি করতে থাকেন। কাজের মেয়েকে দিয়ে শাশুড়ির কাছে নাস্তা পাঠিয়ে তিনি একটা প্লেটে নাস্তা নিয়ে আসেন কুহুর কাছে। নিজ হাতে খাইয়ে দেন কুহুকে। কুহুও পরম তৃপ্তি নিয়ে ফুপুর হাতে খায়। খাওয়া শেষ হলে তিনি কুহুকে রেডি হতে বলে শাশুড়ির কাছে যান। তার সাথে কিছু কথা বলবেন আফরোজা নাজনীন। সকাল 8টা বাজার আগেই কুহুকে নিয়ে সানাউল রাশেদিন বেরিয়ে পড়েন ফুলতলা গায়ের উদ্দেশ্যে। নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তিনি। জানালার কাছে মাথা ঠেকিয়ে নানান ভাবনায় মশগুল সে। কি হতে চলেছে পরবর্তীতে এই ভাবনাই মনে উকি দিচ্ছে বারবার। ছোট মা যদি গতকালের ঘটনা জানতে পারে তাহলে কি হবে? ভাবতেই শরীর হিম হয়ে আসছে ওর। মামনি, তুমি কোনো চিন্তা করো না, কেমন? যাই কিছু হোক না কেন, তুমি মনে রাখবে আমরা তোমার পাশে আছি। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সানাউল রাশেদিন কুহুর মাথায় স্নেহের পরশ বলিয়ে দেন। প্রত্যুত্তরে কুহু সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। আফরোজা নাজনীন ফোন হাতে নিয়ে বসে আছেন। তার একমাত্র ভাইয়ের কাছে ফোন দিতে হাত কাঁপছে। তিনিই তার ভাইকে জানিয়েছিলেন তাহমিদের সাথে কুহুর বিয়ের বিষয়ে। তাতে তার ভাই কায়েস আহমেদের সাই ছিল। আজ তিনি ভাইকে কেমন করে বলবেন এই বিয়ে হবে না? কায়েসের বউ শিউলি কেমন রিয়াক্ট করবে এ কথা শোনার পর? আফরোজা নাজনীনের বুকের ভিতর দুরু দুরু করছে। নিজের সাথে বোঝাপড়া করে অবশেষে ফোন করে কায়েসকে। 2বার রিং হতেই ফোন রিসিভ করে কায়েস। আসসালামু আলাইকুম বড় বাবা, আপনি ভালো আছেন? আর দুলাভাই ভালো আছে? এক নিঃশ্বাস জিজ্ঞেস করে কায়েস। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। তোরা সবাই ভালো আছিস? আজ তোর দুলাভাই কুহুকে পৌঁছে দিতে গ্রামে গেছে। আর কোনো কথা জোগাচ্ছে না আফরোজা নাজনীনের মুখে। আপা, কুহুর বিয়ের বিষয়ে কি কথা হলো? কবে বিয়ের দিন ঠিক করলেন? ধক করে উঠল আফরোজা নাজনীনের বুক। কি জবাব দিবেন ভাইকে? তিনি টের পাচ্ছেন শরীরের কাঁপন। ঠোঁট দিয়ে জিহুপা ভিজিয়ে চোখ বন্ধ করে বলে ওঠেন, এ বিয়ে হবে না। তাহমিদ এখন বিয়ে করবে না। ওর কুহুকে পছন্দ নয়। কায়েসের মুখ চুপসে গেছে বোনের কথায়। সে অনেক আশা করেছিল এবার অন্তত বিয়েটা সুখের মুখ দেখবে। তার কপালে সুখ কি কফু নেই? কুহুদের গাড়ি গ্রামের যত নিকটে পৌঁছচ্ছে ততই ওর ভিতরে হাঁসফাঁস করছে। ছোট বা এসব জানলে কি হবে? সারা রাস্তা মনে মনে দোয়া দরুদ পাঠ করে কুহু। সানাউল রাশেদিন একটু পরপর ভয়ে নেতিয়ে থাকা কুহুকে লক্ষ্য করছেন। ওনার বুকটা ভারী হয়ে আছে এই অসহায় মেয়েকে আবার তার সৎমার কাছে ফিরে যেতে হচ্ছে বলে। কায়েস কিছুক্ষণ বড় বোনের সাথে কথা বলে ফোন রেখে দেয়। তার মনের আকাশে কালো মেঘ জমেছে। আজ মেয়েটা আসছে, আবার শুরু হবে ওর টিকে থাকার লড়াই। চোখের সামনে দেখবে মেয়ের লড়াই, কিন্তু ওর পাশে থাকতে পারবে না। তার থেকে বড় দুর্ভাগ্য আর কে আছে? তার থেকে বড় দুর্ভাগা আর কি আছে? মেয়ের পাশে যখনই দাঁড়াতে গেছে তখনই সংসারে শুরু হয়েছে অশান্তি। মেয়ের ওপর তখনই বেড়েছে শাস্তি। দিনের পর দিন এরূপ অশান্তি ভোগ করতে করতে এখন একটু শান্তি চাই। তাই চুপচাপ দেখে যায় মেয়ের ওপর হওয়া অন্যায়। এমনই কাপুরুষ পিতা সে। গায়ের সড়কের মাথায় গাড়ি প্রবেশ করতেই কুহুর বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করে। সামনে কি অপেক্ষা করছে তা ভেবেই ওর এই অবস্থা। বাড়ির গেটের সামনে গাড়ির হর্নের আওয়াজ শুনে শিউলি আক্তার বুঝতে পারে তার 3 ননদের কেউ একজন এসেছে। বিরক্তিতে মন ছেয়ে যায়। বাপ মা মরছে সেই কবে, তাও তাদের বাপের বাড়ি না আসলে চলে না। যত সব আদিক্ষেতা। গজগজ করতে করতে ধীরে সুস্থে দরজার কাছে যায়। দরজা খুলেই সামনে সানাউল রাশেদিনকে দেখেই মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। সালাম দিয়ে কুশল বিনিময় করে। সানাউল রাশেদিনের পাশে কুহুকে দেখে আর এক রাশ বিরক্তি চেপে বসে শরীর মনে। এই আপদ আজকেই আসলো কেন? সানাউল রাশেদিন কুহুর হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে। যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন ততদিন আদরের কোনো কমতি হয়নি এই বাড়িতে। কুহুর মা আইরিন সুলতানাও নিজের ননদ নন্দায়ের খুব আদর যত্ন করত। আজ সেও নেই, আবার শ্বশুর শাশুড়িও সেই কবেই চলে গেছে। আর তখন থেকেই এই বাড়িতে মেয়ে জামাইদের আদর আপ্যায়নের
পাট চুকেছে। এখন বছরে এক আধবার আসলেও এক গ্লাস পানির আশা করা যায় না। বাড়িতে কারো আসার আওয়াজ পেয়ে শিউলি আক্তারের ছেলে শিহাব দৌড়ে আসে। সামনে ফুপাকে দাঁড়িয়ে থাকতে দেখে এসে সালাম দেয়। সানাউল রাশেদিন সালামের জবাব দিয়ে তার হাতে থাকা মিষ্টি ফলমূলের প্যাকেট শিহাবের কাছে দেন। শিহাব ফুপাকে বসতে দেওয়ার জন্যে হন্তদন্ত হয়ে ঘরের ভিতর থেকে চেয়ার নিয়ে আসে, কিন্তু শিউলি আক্তার তখনও ঠায় দাঁড়িয়ে আছে। তার ভেতরে কোনো আগ্রহ নেই অতিথিকে বসতে দেওয়ার। সানাউল রাশিদিন সেসব লক্ষ্য করে মুচকি হাসেন। এতক্ষণে শিহাবের খেয়াল হয় ওর বড় আপু এসেছে। দৌড়ে আপুর কাছে যেয়ে ওকে জড়িয়ে ধরে নানান কথা জিজ্ঞেস করে। কহুও হাসি মুখে সেগুলোর উত্তর দেয়। কুহুমা, এবার আমি যাই, দুপুর হতে চললো। তুমি সাবধানে থেকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর কোনো কিছুর দরকার পড়লে আমাকে জানাবে। আমার কিছুই লাগবে না ফুপা, সবকিছু বাবা কিনে দেয় তো, আপনি শুধু দোয়া করবেন। এই কি দোলা ভাই, আপনি এখনই যাবেন কেন? কতদিন পর আসলেন, দুপুরে না খায়া যাওয়া যাবেন না কইলাম। আর শিহাবের বাপেও এখন বাড়িতে নাই, সে আসলে তারপর যায়েন। শিউলি আক্তার মুখে বলছে থেকে যেতে, কিন্তু মনে মনে চাইছে সানাউল রাশিদিন এখনই চলে যাক। বাপের বাড়ির আত্মীয় ছাড়া আর কারো পাতে ভাত বাড়তে ইচ্ছুক নয় সে। আমার জন্য তোমার কষ্ট করে রান্না করতে হবে না শিউলি, আমরা খেয়েই বেরিয়েছি। তাছাড়া একবেলায় কয়বার খাওয়া যায় বলো? সানাউল রাশিদিন খুব ভালো করেই জানেন শিউলি আক্তারের সম্পর্কে। ফুপা আপনি একটু অপেক্ষা করেন, আমি আসছি। বলেই বাড়ির দক্ষিণের ছোট দরজা দিয়ে বাগানের দিকে ছুট লাগায় কুহু। যাবার আগে রান্নাঘর থেকে বেরিয়ে দা এবং প্লাস্টিকের ছুরি নেয়। বাধ্য হয়ে সানাউল রাশিদিন চেয়ারে বসেন। শিউলি আক্তার সেখানে দাঁড়িয়ে থেকেই গলা বাড়িয়ে বাগানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর কুহু একটা মুরগি, একটা হাঁস আর কয়েকটা পুঁই শাকের ডগা, লাউয়ের ডগা, 2টা লাউ, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসে। এসব দেখে শিউলি আক্তার চোখ বড় করে তাকায়। ততক্ষণে শিহাব আর কুহু মিলে সবজিগুলো প্যাকেট করতে শুরু করেছে। কুহুমা, এসব কি করছো তুমি? এগুলো রাখো, আমি কিন্তু কিছুই নেব না। ফুপা, আমি মার নামের জমিতে কিছু সবজি লাগিয়েছিলাম, আর সেখানে আগে থেকেই একটা খোয়ার ছিল। আমার হাঁস মুরগি পালনের খুব শখ। পাড়ার কয়েকজন বাচ্চাদের পড়িয়ে কিছু টাকা জমিয়েছিলাম আমি। সেই টাকা দিয়েই কয়েকটা হাঁস মুরগির বাচ্চা কিনেছিলাম, সেগুলোই বড় হয়েছে। এই 2টা আপনার জন্যে, মেজো ফুপু ছোট ফুপুর জন্যও রেখেছি আমি। সানাউল রাশেদিন আর না করতে পারে না, সস্নেহে হাত বুলিয়ে দেন কুহুর মাথায়। ভালো থেকো মা, জীবনে অনেক বড় হও। তোমার চলার পথ আল্লাহ পাক যেন মসৃণ করে দেন, এই দোয়াই করি। আর দাঁড়াই না সানাউল রাশেদিন। শিউলি আক্তারের কাছে বিদায় নিয়ে সোজা গাড়িতে ওঠেন। এদিকে শিউলি আক্তার রাগে ফুঁসছেন। 2 দিন পর তার বড় ভাই আসবে। তার ইচ্ছে ছিল এই হাঁসটা জবাই করে ভাইকে খাওয়াবেন, কিন্তু তার ইচ্ছেই জল ঢেলে দিল কুহু। সন্ধ্যা নেমেছে ফুলতলা গ্রামে। আকাশের আনাচে কানাচে কালো মেঘ জমেছে। কখন যেন অঝরে কাঁদতে শুরু করবে আকাশ। তার সকল কষ্ট বৃষ্টি হয়ে ঝরবে ধরিত্রীপুরে। দুপুরের আগে কুহু এ বাড়িতে এসেছে, কিন্তু এখনো অবধি শিউলি আক্তার কথা বলেনি ওর সাথে। কুহু আপন মনে বাড়ির সব কাজ সেরেছে। বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল, তাই রাতের খাবার দিনের আলো থাকতেই রান্না করেছে। তাছাড়া দেখা গেল বৃষ্টি নামার সাথে সাথে লোডশেডিং শুরু হবে সেই সারা রাতের নামে। সব কাজ সেরে বাগানের দিকে যায়। হাঁস মুরগিগুলোকে খোয়ারে তুলতে হবে। বারান্দায় বসে কুহু বৃষ্টি দেখছে। দক্ষিণের বড় ঘরে থাকে সে। এই ঘরে ছোটবেলা থেকে ওর বাস। মা মারা যাবার পর দাদা দাদির সাথে থাকতো। দাদা দাদির স্নেহের ছায়ায় কেটেছে কয়েক বছর। তারপর দাদা মারা গেল, তখনও দাদির ছায়া তলে থেকেছে। কিন্তু 4 বছর আগে যখন দাদি মারা যায়, তখন থেকেই শুরু হয় টিকে থাকার লড়াই। চারদিকে অন্ধকারে ডুবে আছে। ছোট মা তার ছেলে মেয়েকে নিয়ে নিজের ঘরে আছেন। শিহাব কয়েকবার কুহুকে ডেকেছে ওর কাছে আসার জন্য, কিন্তু ছোট মা আসতে দেয়নি। ওরা উত্তরের ঘরে নিজেদের মতো আছে। বাবা এখনো বাড়ি ফেরেনি, কখন আসবে তাও জানে না কুহু। বারান্দায় হারিকেনের মিটিমিটি আলোয় এক আলো আধারের সৃষ্টি হয়েছে। বেশ লাগছে এই পরিবেশ। একা একা অনেকক্ষণ বসে থাকে বারান্দায়।
বৃষ্টি ছাড়ার নামই নেই। থেকে থেকেই বৃষ্টির ছাট শরীরে লাগছে। একটু শীত করছে, তাই কুহু ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বাবা আসলেই তবে রাতের খাবার দিবে ছোট মা, কিন্তু তার ছেলে মেয়েকে ঠিকই তাদের চাহিদা অনুযায়ী খেতে দেয়। শুধু কুহুর বেলায় সব নিয়ম ভিন্ন। এদিকে ক্ষুধাও লেগেছে। সেই সকালে ফুপুর হাতে খেয়েছে, তারপর সারা দিন পেটে কিচ্ছুটি পড়েনি। ক্ষুধার তাড়নায় এক গ্লাস পানি খায়, তখনই টেবিলের উপর থাকা ফোন বেজে ওঠে। এই ফোন মেজো ফুপু দিয়েছিলেন। কুহুর খোঁজ নিতে প্রতিদিনই ফুপুরা ফোন করত। এতে ছোট মা খুব বিরক্ত হতো। সেটা টের পেয়ে মেজো ফুপু একদিন ফোন নিয়ে হাজির হন। তাতেও সে কি রাগ ছোট মার, কিন্তু ফুপুর তাতে কিছুই যায় আসেনি। এমন ভাব করেছে। নানার ভাবনা ভাবতে ভাবতে ফোন রিসিভ করে। বড় ফুপু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম ফুপু, তুমি ভালো আছো ফুপু? আমি ভালো আছি সোনামা, তুই কেমন আছিস? কি করছিস এখন? সারাদিনে কিছু খেয়েছিস? এক নিঃশ্বাসে বলেন আফরোজা নাজনীন। ফুপু একসাথে এত প্রশ্ন কেন করছো? এত উতলা কেন হচ্ছ? আমিও ভালো আছি ফুপু। বৃষ্টি হচ্ছে এখানে, তাই ঘরে চুপচাপ বসে আছি। তুমি কি করছো ফুপু? দিদুন কেমন আছে? আমার সব প্রশ্নের উত্তর এখনো দিসনি তুই কুহু। খেয়েছিস তুই? আগে আমার প্রশ্নের উত্তর দিবি। না। এক বাক্যে ছোট্ট করে উত্তর দেয় কুহু। আফরোজা নাজনীন কিছুক্ষণ চুপচাপ থেকে কথা বলেন। তোর বেগ খুলে দেখ, কয়েকটা প্যাকেট দিয়েছি। সেখানে কেক, বিস্কিট আর কিছু ফল আছে। সেখান থেকে এখনই কিছু খেয়ে নে। আর প্যাকেটগুলো নিজের কাছেই রাখবি, কাউকেই দিবি না। তোর যখন ক্ষুধা লাগবে তখন খাবি। ওগুলো শেষ হওয়ার আগে আমি আবারও খাবার পাঠাবো। এখন তাড়াতাড়ি খেয়ে নে। আমি ভিডিও কল দিচ্ছি, তুই খাচ্ছিস কিনা দেখবো। আর হ্যাঁ, তোর দিদুন ভালো আছে? কুহুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেন তিনি। কুহু ব্যাগ খুলে প্যাকেটগুলো বের করতেই আবারও ফোন দেন আফরোজা নাজনীন। তিনি ভিডিও কল দিয়েছেন। ফুপুর এহেন মমতায় কুহুর চোখে পানি আসে। চোখ মুছে কল রিসিভ করে কুহু। ক্যামেরা নিচের দিকে রেখে কুহু একটা কেকের প্যাকেট খুলে কেক খেতে শুরু করে। ওর চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে। কুহুর চোখে পানি দেখে আফরোজা নাজনীনও কেঁদে ফেলেন, কিন্তু তিনি কুহুকে বুঝতে না দিয়ে চোখ মুছলেন। সোনামা, খাওয়ার সময় কাঁদতে নেই জানিস না? আর এক ফোঁটা পানিও যদি চোখ থেকে ঝরে তাহলে আমি কিন্তু আর ফোন করব না, বলে দিলাম। কুহু ফুপুর কথা শুনে ঝটপট চোখ মুছে নেয়। এরপর এক মনে খেতে থাকে। প্রচন্ড ক্ষুধা থাকায় বেশ খানিকটা কেক খায়। ওর খাওয়া হলে আফরোজা নাজনীন প্যাকেটগুলো আলমারিতে লুকিয়ে রাখতে বলে, কারণ শিউলি সেগুলো দেখলে কুহুর সাথে দুর্ব্যবহার করতে পারে। কুহু ফুপুর নির্দেশ মতো কাজ করে। এরপর বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখেন তিনি। সারাদিনের না খাওয়া শরীরে খাবার পরই ঘুম পায় কুহুর, তাই বাবার জন্যে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ে। শিউলি আক্তার একবারও খোঁজ নেয় না কুহুর। সে তার ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছে অনেক আগেই। তাহমিদ খাবার টেবিলে বসে আছে। স্যারের বাসায় গিয়েছিল বইয়ের কিছু প্রবলেম সলভ করার জন্য। সেখান থেকে ফিরতে রাত হয়েছে। যদিও স্যার অনেকবার বলেছে খেয়ে আসার জন্য, কিন্তু তাহমিদ খায়নি। বাসায় এসে ওর মাকে সামনে দেখেই খেতে চেয়েছে। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু ওর কিছুই ভালো লাগছে না। সে প্রতিদিন বাসায় ঢুকেই বড় মাকে দেখে, কিন্তু গত রাতের পর আজ রাত পর্যন্ত বড় মাকে একবারও দেখেনি। এমনকি ওকে খেতে দিতে আসেনি। বড় মা তো জানে তার হাতে না খেলে তাহমিদের পেট ভরে না। তবুও কেন আজ সারাদিন বড় মা একবারও তার সামনে আসলো না? মা, আজ তুমি খেতে দিচ্ছ যে? বড় মা কোথায়? সারাদিন একবারও বড় মাকে দেখিনি। বড় মা জানে তার হাতে ছাড়া আমি খেতে পারি না, তবু আজ একবারও আমাকে খাইয়ে দেয়নি। তোর বড় মার শরীর আজ ঠিক নেই, তাই রুমেই শুয়ে আছে। আজ আমি খাইয়ে দিচ্ছি তোকে। কাজের ফাঁকে উত্তর দেন তাহমিনা। কি হয়েছে বড় মার? আমি এখন খাবো না, আগে বড় মাকে দেখে আসি, তারপর খাবো। হন্তদন্ত হয়ে আফরোজা নাজনীনের রুমের দিকে ছুটে তাহমিদ। আফরোজা নাজনীন শটান হয়ে কপালে হাত রেখে শুয়ে আছে। কোনো অনুভূতির অপেক্ষা না করে তাহমিদ হুড়মুড়িয়ে রুমে ঢোকে। ওকে দেখে সানাউল রাশিদিন কপাল কুঁচকে তাকায়। কি ব্যাপার, তুমি হঠাৎ এই সময় এখানে? কারো রুমে ঢোকার আগে নক করতে হয়, এটা বোধহয় ভুলেই গেছো।
এত কিছু জানো আর এই সামান্য বিষয়টা জানো না? সানাউল রাশেদিনের রাশভারী গলার কথাগুলো শুনে তাহমিদ থমকে যায়। যে বড় চাচ্ছু ওকে প্রাণ দিয়ে ভালোবাসে, আজ তিনি এভাবে বলছেন। নিজেকে সামলে নেয় তাহমিদ। ও বেশ বুঝতে পারছে গতরাতের ঘটনার বড় চাচু ওর উপর রেগে আছে। সে সানাউল রাশেদিনের থেকেও রাশভারী গলায় বলে ওঠে, বাবা মার রুমে আসতে সন্তানের কোনো পারমিশনের প্রয়োজন নেই। তাদের এখন যথেষ্ট বয়স হয়েছে, তাই হুটহাট রুমে ঢুকলেই অপ্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই। তারা নিজেদের নিয়ন্ত্রণের কৌশল অনেক আগেই শিখেছে। সানাউল রাশেদিন ভাতিজার কথা শুনে কিছুক্ষণ ঝিম মেরে থাকে। মনে মনে ভাবে, এই ছেলে কি বলছে সব? লজ্জা জিনিসটা কি বেঁচে খেয়েছো? তাহমিদ বড় চাচ্চুকে তোয়াক্কা না করে বড়মার দিকে এগিয়ে যায়। ঘুমন্ত বড়মার মাথায় হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই মমতাময়ীকে? এই অন্যায়ের কোনো ক্ষমা ত্রিভুবনে আদেও কি আছে? বড়মার মাথায় ছোট্ট করে চুমু দেয় সে। এ কি করছো তুমি? সে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, এখন তুমি বাইরে যাও, ওকে বিরক্ত করো না। সানাউল রাশেদিনের রাগ এখনো কমেনি। তো তুমি কি করছো এখানে? এত বয়স হয়েছে, এতটুকু জানো না অসুস্থ কেউ ঘুমালে বাতি নিভিয়ে দিতে হয়? কিন্তু তুমি দিব্যি বই নিয়ে বসে আছো। বুড়ো হয়েছো ঠিকই, কিন্তু বুদ্ধির বও নেই দেখছি। তাহমিদ কৃত্রিম রাগের সাথে বলে। ওদের কথোপকথনের আওয়াজ কানে যেতেই চোখ মেলে যায় আফরোজা। তাহমিদকে এই সময় রুমে দেখে একটু অবাকই হন বইকি। তাহমিদ, কি হয়েছে বাপ? তোর চাচুর সাথে এভাবে কথা বলছিস কেন? বড় মা, আমি তো শুধু চাচুকে বুঝাচ্ছি তার করণীয় কি, সেই সাথে কিছু ভুল শুধরে দিচ্ছিলাম। কিন্তু তুমি উঠলে যে। তোমার শরীর এখন কেমন আছে? খেয়েছো কিছু? কোথায় কষ্ট হচ্ছে তোমার? প্রেশার চেক করছিলে আজকে? ব্যগ্র হয়ে একের পর এক প্রশ্ন করছে তাহমিদ। আফরোজা নাজরিন হেসে দেন তাহমিদের অস্থিরতা দেখে। আমি ঠিক আছি বাপ, মাথা ব্যথা করছিল তাই শুয়েছিলাম। তুই কখন এসেছিস? খেয়েছিস? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? আমি আগেই জানতাম মা ছেলে একসাথে হলে সব ভুলে বসে থাকবে, তাই দুজনের খাবার এনেছি। কষ্ট করে আর ডাইনিং টেবিলে খেতে যেতে হবে না। তাহমিদ আক্তার খাবারের ট্রে হাতে নিয়ে রুমে প্রবেশ করে। তাহমিদ বড়মার হাত ধরে নিয়ে যায় ওয়াশরুমের কাছে। তিনি ওয়াশরুমে প্রবেশ করলেও তাহমিদ দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সানাউল রাশেদিন আজ চোখে ভাতিজার কার্যকলাপ দেখছেন। তাহমিদ আক্তার একে একে সব খাবার সেন্টার টেবিলে সাজিয়ে রাখে। আফরোজা নাজনীন বেরিয়ে আসলে তাহমিদ তাকে ধরে চেয়ারে বসায়। এবার আমাকে খাইয়ে দাও। আফরোজা নাজরিন কিছু না বলে মুচকি হেসে প্লেটে ভাত পাততে থাকেন। তাহমিদকে খাইয়ে দিয়ে নিজেও অল্প পরিমাণে ভাত খেয়ে নেন। সানাউল রাশেদিন আগেই খেয়েছে, তাই তার বসে বসে সামনে নাটক দেখা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তার কাছে এটা নাটকই মনে হচ্ছে। যার জন্য ভাতিজার উপর রাগ ছাড়লেন, তিনিই এখন তার ভাতিজাকে খাইয়ে দিচ্ছেন। এটা তার কাছে অতি নাটকীয় মনে হচ্ছে। তার নিজেকে অধিকার কুষ্মাণ্ড মনে হচ্ছে। এত রাগ দেখিয়ে কি হলো? শেষে সেই আমি দুধে মিলে গেল আর তিনি আটি হয়েই রইলেন। সকালে ফজরের আজানের একটু পর ফোনের শব্দে ঘুম ভাঙল কুহুর। চোখ কচলে বিছানা হাতড়ে ফোন হাতে নেয়। মেজো ফুপুর নাম দেখে মৃদু হাসি ফোটে ঠোঁটের কোণে। আসসালামু আলাইকুম মেজো ফুপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম কুহুতান, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুপা, মাহিন ভাইয়া, মাইশাপু কেমন আছে সবাই? তুই কবে আসবে ফুপু? আর কতদিন এখানে বেড়াতে আসো না তুমি, বলো তো? তোর ভাই আর পরীক্ষা শেষ হলেই তবে যাব। তোর রেজাল্ট দিতে এখনো তো কিছুদিন বাকি আছে, তাই না? এ কয়দিন এখানে এসে ঘুরে যাবি কুহুতান? আচমকা ফুপুর এই প্রস্তাব শুনে কুহুর মুখ চুপসে যায়। মনে পড়ে সেদিন রাতের অপমান। সেদিনের পর থেকে কোনো ফুপুর বাড়িতে যাওয়ার কথা মনে হলেই ভয় এসে ভর করে। বড় ফুপুর বাড়ি থেকে ঘুরে আসলাম মাত্রই, আর কিছুদিন যাক তখন তোমার কাছে যাব। ফুপুর সাথে বেশ সময় নিয়ে কথা বলে অজু করে এসে জায়নামাজে দাঁড়ায় কুহু। নামাজ আদায় করে বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিপাটি করে রান্নাঘরে আসে। শিউলি আক্তার তখনও ঘুমে। সে নামাজ রোজার ধারে কাছেও যায় না। কায়েস অনেক বলেও তাকে নামাজ ধরাতে পারেনি। কুহু একে একে রুটি, আলু ভাজি, ডিম ভাজি বানিয়ে রেখে বাগানের দিকে যায়।
খোয়ার থেকে হাঁস মুরগিগুলো বের করে শস্য দানা ছড়িয়ে দেয়। এরপর মাচা থেকে পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে আসে। অতঃপর সেগুলো বেছে কেটে ধুয়ে নেয়। তারপর টুকিটাকি কাজ সেরে নেয়। ততক্ষণে শিউলি আক্তার উঠেছে। কায়েসও মসজিদ থেকে চলে আসে। কুহু বাবাকে দেখে দৌড়ে আসে। কায়েসও মেয়েকে দেখে গাল ভরা হাসি দেয়। দুই বাবা মেয়ের হেসে হেসে কথা বলতে দেখে রাগে দাঁত কিরমিরিয়ে ওঠে শিউলি আক্তারের। হইছে, এত আহ্লাদ দিতে হইব না। এতদিন আহ্লাদ দিয়া মাথায় তুইলা স্বাদ মিটেনি। আরও 2টা সন্তান আছে, এবার টাগর দিকে নজর দেন। খালি একটারে নিয়ে পইরা থাকেন কে? মুখ বেঁকিয়ে বলতে থাকেন শিউলি আক্তার। শিউলি, আমি আগেই বলেছি তুমি আমার ফুলের মতো মেয়েকে নিয়ে এভাবে বলবে না। আইসে ফুলের মতো মাইয়া। ফুল তো সুন্দর হয়, তা আপনি মাইয়া কোন ফুল শুনি? আমি তো তার চেহারায় কোনো ফুলের ছাপ দেখি না। আমি তো শুধু কালো রঙে দেখি। হাসতে হাসতে ঢলে পড়ছে শিউলি আক্তার। সে নিজে দুধে আলতা ফর্সার জন্যে শ্যামলা কুহুকে খুব ঘৃণা করে। শিউলি আক্তার নিজেও যেমন সুন্দরী, তার ছেলে মেয়েও মায়ের মতোই রূপ পেয়েছে। যদিও কায়েসও কোনো অংশেই কম নয়। আর কুহু ওর মায়ের রং পেয়েছে। উজ্জ্বল শ্যামবর্ণের মায়াবী চেহারা মায়ের সাথে অনেকাংশে মিলে যায়। কায়েস শিউলির কথার কোনো প্রত্যুত্তর করে না। সে যত কথা বলবে শিউলি ততই কথা পেঁচিয়ে ঝগড়া বাঁধাবে। কুহু ছোট মার কথা শুনে খুব কষ্ট পায়। মাথা নিচু করে নিজের ঘরে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুঁটে খুঁটে নিজেকে দেখছে। সে কি এতই কুশ্রী যে বারবার ছোট মা কালো বলে উপহাস করে? মাঝে মাঝেই ওর খুব আফসোস হয় বাবার মতো, পপুদের মতো ফর্সা না হবার কারণে। কতবার মনে হয় তার মায়েরই কেন শ্যামলা হতে হলো। সবার মা কত ফর্সা, কত সুন্দর, কিন্তু আমার মাই শুধু কালো। তাই আমিও কালো হয়েছি। আর এখন প্রতিনিয়ত ছোট মার খোঁটা শুনতে হয় আমার। ছোট্ট মনে কত যে কথা, কত যে প্রশ্ন এসে ভিড় জমায়, যার কোনো উত্তর নেই বা উত্তর দেওয়ার মানুষ নেই। ড্রেসিং টেবিলের আয়না ঝাপসা দেখাচ্ছে কেন? একটু আগেও তো সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎই আয়না ঝাপসা হওয়ার কারণ খুঁজতে যেয়ে লক্ষ্য করলো ও কাঁদছে। চোখে পানি থাকায় আয়না ঝাপসা লাগছে। কিছুক্ষণ নীরবে কাঁদে কুহু। চোখের পানিতে ঝরতে দেয় তাদের ইচ্ছে মতো। এক পর্যায়ে যখন নিজেকে হালকা লাগে তখন চোখ মুছে আলমারি ভেতরের ড্রয়ার থেকে অ্যালবাম বের করে। উল্টাতে থাকে একের পর এক পাতা। অ্যালবামের অধিকাংশ পাতা জুড়ে মায়ের ছবি। বিয়ের দিন থেকে শুরু করে কুহুর জন্মের পরেরও ছবি ঠাঁই পেয়েছে সেখানে। এমনকি মার বিয়ের আগের ছবিও আছে। কুহু ওর মায়ের ছবিতে হাত বলিয়ে দিচ্ছে। কই আমার মা কালো? আমার মা তো পরমা সুন্দরী। পৃথিবীর যে কারো মায়ের থেকে আমার মা সুন্দরী ছিলেন। ছবিগুলো সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে কুহু। ছোটবেলা থেকেই ঘাত প্রতিঘাতে বড় হওয়া কুহুর মাথায় এটা আসেনি মায়েদের আলাদা কোনো রূপ হয় না, আলাদা কোনো জাত হয় না। মায়েদের রূপ মমতাময়ীতেই বেশি প্রকাশ পায়। পৃথিবীর সকল সন্তানদের কাছেই তাদের মা সুন্দরী, অতুলনীয়। এমনকি শিউলি আক্তারও তার ছেলে মেয়ের কাছে মমতাময়ী হিসেবেই পরিচিত পেয়েছে। স্থানকাল পাত্রভেদে পার্থক্য হয় শুধু ভালোবাসার। সে তার সন্তানদের মনে নিজের প্রতি বীজ বুনেছে ভালোবাসা দিয়ে। যেখানে স্থানকাল পাত্রের কোনো বিভেদ নেই কভু, শুধু বিভেদ কুহুর ক্ষেত্রে। সেখানে স্থানকাল পাত্রের কোনো স্থানই নেই, যেখানে স্থান পেয়েছে শুধু ঘৃণা। এই যে নবাবজাদি, আর কতক্ষণ ঘরের কোনায় মুখ গুইজে থাকবি? ঘরের কাম কি তোর বাপে করব? তা ফুপুর রাজমহলে থাইকে আসলি, ফুপু জামা কাপড় কিনে দেয়নি? ফুপুরা একেবারে ভালোবাসার ঝুড়ি নিয়ে বসে তাগর ভাইজের জন্য? দেখলেই শরীরে আগুন জ্বলিয়া যায়। শিউলি আক্তারের গলার ঝাঁজ শুনে কুহু চুপসে যায়। দিছে তো ছোট মা। ফুপু 4টা ড্রেস দিছে, দিদুন 3টা আর আন্টি 3টা দিছে। বাপ্পা, তোর তো দেখতেছি ইট লাগিয়া গেছে। এই বুড়িও তোরে জামা দিছে? তোর কপাল, কারো মা মরলে যে কপাল খুলে তোরই দেখলাম। এদিকে তোর ফুপু খালি মুখেই আমার পোলা মাইয়ারে ভালোবাসা দেখায়। কই কিছু তো পাঠাইলো না তোর জন্য? নাকি তুই মানা করছস? আমার পোলা মাইয়ারে এত হিংসা করস তুই? দুধ কলা দিয়া কাল নাগিনী পুষতেছি আমি। কপাল চাপড়াতে চাপড়াতে আর্তনাদ করছে শিউলি আক্তার। ছোট মা, ফুপু, শিহাব, দৃষ্টি সবার জন্যই কাপড় পাঠিয়েছে। কাল শিহাবকে বলেছি ওরগুলো নিতে, কিন্তু ও পরে নিবে বললো। তারপর তো আমি ভুলে গেছি।
আর ছোট মা দিদুন খুব ভালো মানুষ, তাকে এভাবে বলো না তুমি। ভয়ে ভয়ে কুহু শিহাব দৃষ্টির পোশাক শিউলি আক্তারের হাতে দিতে দিতে তোর কাছ থেকে আমার আদব শিখন লাগবে রে হারামজাদি। তোরে দিছে 10টা জামা আর আমার পোলা মায়ের জন্য একটা করে পাঠাইছে। কত ভালোবাসে আমার শিহাব দৃষ্টিটা বুঝা শেষ আমার। খালি আমার পোলা মায়ের ভালোবাসি ভালোবাসি কইরা মুখে ফেনা তুলে। টাগর সব ভালোবাসা এখন দেখতেছে এই কালির জন্য। মনের যত রাগ উগরে দেওয়ার চেষ্টায় আছে শিউলি আক্তার। ছোটমার মুখে কালির সম্বোধন শুনে আমারও কান্না এসে ধাক্কা দিচ্ছে বুকের দরজায়। এভাবে যে আরো কতদিন কাটবে তা কুহুর জানা নেই কবে ছোটমার মনে ওর জন্য একটু ভালোবাসার জন্ম নিবে। ওকে অনেকটা ভালোবাসার দরকার নেই, শুধু এক চিলতে ভালোবাসা পেলেই চলবে। নিজের ছেলে মেয়ের পোশাক নিয়ে কুহুর ঘর থেকে বেরিয়ে যায় শিউলি আক্তার। সে বেরিয়ে যেতেই কুহু ফুপিয়ে কেঁদে ওঠে। ছোটমার মুখে কালি ডাক শুনলেই ওর ভীষণ কষ্ট হয়। এভাবেও কেউ কাউকে বলতে পারে কালোটা কি মানুষ নয়? 2 দিনের দুনিয়ায় এত রূপের বড়াই কেন করে মানুষ? ভেতরের রক্ত মাংস অস্থি মজ্জা সবই এক, তবুও কেন উপরের রং নিয়ে এত অহংকার? বাহিরে শিউলি আক্তার চিৎকার চেঁচামেচি করছে। কুহু ঝটপট পোশাকগুলো আলমারিতে তুলে রেখে বাহিরে আসে। ফুপু তার ছেলে মেয়েকে একটা করে পোশাক দিয়েছে, এই রাগে সে জিনিসপত্র আঁচড়াচ্ছে। কুহু বেশ বুঝতে পারছে আজ সারাদিন ওর ওপর দিয়ে ঝড় বইবে। লাইব্রেরিতে বসে মনোযোগ দিয়ে অ্যানাটমির একটা বই পড়ছে তাহমিদ। পড়ার মাঝেই বুঝতে পারে ওর পাশের চেয়ারে কেউ বসেছে। এতে একটু বিরক্ত বোধ করে তাহমিদ। লাইব্রেরিতে আরও চেয়ার থাকতে ওর পাশের চেয়ারে এসেই বসতে হলো। তাহমিদ মুখ গুছিয়ে রেখেছে বইয়ের মধ্যে। হেই তাহমিদ, হোয়াটসঅ্যাপ? তাহমিদ মুখ তুলে পাশে সেলফিকে বসে থাকতে দেখলো, যাকে সে মোটেও পছন্দ করে না। এরকম গায়ে পড়া মানুষকে অপছন্দের তালিকায় রেখেছে সে, বিশেষ করে মেয়েদের। তবুও বিরক্তি নিয়েই মুখ খোলে। আমি পড়ছি, আর পড়ার সময় নিজেও কথা বলি না এবং অন্যরা কথা বলুক এটাও পছন্দ করি না। সেলফি এমনটা আশা করেনি। অপমানে ওর মুখ কালো হয়ে গেছে, তবুও মুখে হাসি ফুটিয়ে ন্যাকা স্বরে বলে, ওহ তাহমিদ বেবি, তুমি এভাবে বলছো কেন? আমরা একসাথেই পড়ি, সেই হিসেবে ফ্রেন্ডই বলা চলে। সেই সুবাদে একটু আধটা মারতেই পারি, কিংবা আউটিংও যেতে, অথবা তুমি চাইলে কোনো রেস্টুরেন্টে বসতে পারি। এই, তুমি আমাকে বেবি বলছো কেন? আমি কি কোলের বাচ্চা নাকি ফিডার খাই? নেক্সটে এমন অদ্ভুতভাবে রাখতে যেন না শুনি। আর একসাথে পড়লেই তাকে ফ্রেন্ড বলে না, বলে ক্লাসমেট। সেই হিসেবে তুমি আমার ক্লাসমেট, আর কোনো ক্লাসমেটের সাথে আমি কখনোই আউটিং কিংবা রেস্টুরেন্টে যাই না, আন্ডারস্ট্যান্ড? সো তুমি এখন আসতে পারো, আমি ইম্পর্টেন্ট একটা বিষয়ে পড়ছি। এখন বিরক্ত না করলেই খুশি হব। স্পষ্ট ভাষায় সেলফিকে মানা করে দেয় তাহমিদ। সিলভি এমন অপমানিত কোনো দিনই হয়নি। সে তাহমিদকে বেশ পছন্দ করে, তাই বারবার ওর কাছে আসে নানান বাহানায়, কিন্তু প্রতিবারই তাহমিদ ওকে অ্যাভয়েড করে। তবে আজ একটু রুক্ষভাবেই বলেছে। অবশ্য এতে তাহমিদের আফসোস অথবা অনুশোচনা কোনোটাই নেই। সেলভি ধূপ ধাপ পা ফেলে লাইব্রেরির বাইরে চলে যায়। তাহমিদ সেদিকে ফিরেও তাকায় না। বাড়ির পেছনের পুকুরের পাড়ে একটা মাঝারি হিজল গাছ আছে। এই হিজল গাছের তলে কুহু পাশের বাড়ির মজিদ চাচাকে বলে একটা মাচা করে নিয়েছে। তার আগে অবশ্য বাবার কাছ থেকে অনুমতি নিয়েছে। এই মাচা কুহুর মন খারাপের সঙ্গী। ওর মন যখনই খারাপ হয় তখনই এখানে এসে বসে থাকে। পুকুরে সারা বছর কম বেশি পানি থাকে, সেখানে মাছেরা খেলে বেড়ায়। কুহু এক মনে দেখতে থাকে পুকুরের পানিতে মাছেদের জল কেলি। আজও তেমনি কুহুর মন খারাপ। ছোট মা সকাল থেকেই যাচ্ছে তাই বলে গালাগাল করছে। বাবা সেই সকালে নাস্তা করে দোকানে বেরিয়ে যায়, আসে এশার নামাজের পর। তাই শিউলি আক্তার ওকে মারলে বা বকলেও দেখার কেউ নেই। সারাটা বিকেল পুকুর পাড়ে বসে কাটিয়ে দেয় কুহু। সন্ধ্যার দিকে হাঁস মুরগিগুলো খোয়ারে তুলে বাড়িতে ঢোকে। একটু পর শিহাব দৌড়ে এসে জড়িয়ে ধরে কুহুকে। আপা, তোমার নাকি ফুপুর বাড়িতে বিয়ে হবে না? রাতে আব্বু আর আম্মু আলোচনা করলো। জানো আপা, আমি কত আশা করেছিলাম তোমার ঢাকায় বিয়ে হলেই আমি সেখানে গিয়ে থাকবো। শিহাবের মুখটা ছোট হয়ে গেছে। কুহুর মনে খারাপ হয়ে যায় সেদিনের কথা মনে হতেই। ওর জন্য ফুপুকে কত অপমান হতে হলো। না চাইতেও কুহুর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আপা, ও আপা, তুমি কাঁদছো কেন?
শিহাব উদ্গ্রীব হয়ে জানতে চায়। কুহু কিছু না বলে মুচকি হেসে শিহাবকে জড়িয়ে ধরে। কি সুন্দর করে কথা বলে তার ভাইটা। ওর বয়স সবে 5 বছর, অথচ কথা বলে কত স্পষ্ট ও সাবলীল ভাবে। অবশ্য দৃষ্টি আর শিহাবকে এভাবে কথা বলতে কুহুই শিখিয়েছে। ওর ছোট মা নিজের শুদ্ধ ভাষায় কথা বলতে জানে না, তাই কুহু যখন ওদের শুদ্ধ ভাষায় কথা শিখিয়েছে তখন ছোট মা বারণ করেনি। আজ কুহুর রেজাল্ট দিবে, তাই সকাল থেকেই মনটা বড্ড উচাটন করছে। কিন্তু ছোট মা সেটা বুঝলে তো। কুহুর প্রতিদিনের ন্যায় আজও ঘুম ভেঙেছে ফুপুদের ফোনে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরেই বিছানা ছেড়েছে। তারপর নামাজ আদায় করে লেগে পড়েছে সাংসারিক কাজকর্মে। ওর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ফুপুদের কাছে আছে। তারা জানিয়েছেন রেজাল্ট পাওয়া মাত্রই কুহুকে জানিয়ে দিবেন। কায়েসও মেয়ের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর নিয়ে দোকানে গেছে। তিনিও রেজাল্ট জেনে নেবেন। সব কাজকর্ম সেরে কুহু নিজের ঘরে বসে আছে। আজ ওর খুব করে মাকে মনে পড়ছে। মা বেঁচে থাকলে আজকের দিনে অন্তত মেয়েকে এত কাজ করতে দিত না, নিজ হাতে খাইয়ে দিত। অথচ সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছে, তা ছোট মা দেখেও দেখেনি। এদিকে প্রচন্ড ক্ষুধাও লেগেছে, কিন্তু টেনশনে খেতে ইচ্ছে করছে না। টেনশনে ঘর আর বাহির করছে কুহু। বারবার ফুপুদের কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছে রেজাল্ট দিয়েছে কিনা। ছোট ফুপু তো এক দফা হেসেছে ওর এতবার ফোন করা দেখে। ওর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে একসময় মেছো ফুপুর ফোন আসে। ধুকপুক বুকে আর কাপা কাপা হাতে ফোন রিসিভ করে কুহু। কি রে কুহুতান, এত দেরি করে রিসিভ করলি কেন? ও ফুপু, তুমি আমার রেজাল্ট জেনেছো? রেজাল্ট কি খুব খারাপ হয়েছে ফুপু? ও ফুপু বলো না। নাজমা পারভিন বুঝতে পারছে তার ভাতিজি খুব টেনশন করছে। এই মেয়ে, তুই এত উতলা হচ্ছিস কেন? তোর রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, 4.75 এসেছে। মাহিন মাইশা দুজনেই দেখে আমাকে জানিয়েছে। এবার মিষ্টি খাওয়া। রেজাল্ট শুনে কুহু হাঁপ ছাড়ে। ও ফুপু, তুমি না আসলে মিষ্টি খাওয়াবো কেমন করে? আচ্ছা ফুপু, এই রেজাল্ট কি খুব খারাপ? তুমি ভালো কলেজে ভর্তি হতে পারবো না? কুহুর মন খারাপ বুঝতে পারে নাজমা পারভিন। কুহুতান, কি বলছিস এসব? তুই সংসারের সব কাজ সামলে যতটুকু পড়ার সময় পেয়েছিস তার তুলনায় অনেক ভালো রেজাল্ট করেছিস। ভালো কলেজে পড়ার সুযোগ তুই অবশ্যই পাবি, দেখিস। ফুপু, তোমার সাথে পরে কথা বলছি। বড় ফুপু, ছোট ফুপু ফোন দিচ্ছে, তাদের সাথে একটু কথা বলি। নাজমা পারভিন সাই জানিয়ে ফোন কেটে দেয়। আসসালামু আলাইকুম ফুপু, আমার রেজাল্ট শুনেছো তুমি? ওয়ালাইকুম আসসালাম সোনামা, অনেক ভালো রেজাল্ট করেছিস তুই। আমরা অনেক খুশি হয়েছি। এবার বাড়ি ছাড়ার প্রস্তুতি নে, তোকে এখানে ভর্তি করিয়ে দেব। হোস্টেলে থেকে পড়াশোনা করবি। আমি কায়েসের সাথে এখনই কথা বলে ওকে রাজি করিয়েছি। আফরোজা নাজরিনের উচ্ছ্বসিত গলা শুনে কুহু আর কিছুই বলে না। শেষে ফোন আসে ওর ছোট ফুপু শাহনাজ সুলতানার। কুহু ছোট ফুপুর সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে আসে। এদিকে কায়েস রেজাল্ট দেখার সাথে সাথেই শিউলি আক্তারকে ফোন দিয়ে জানায়, কিন্তু শিউলি আক্তারের এতে কোনো হেলদোল নেই। কুহু পাশ করলো কি ফেল করলো তাতে তার কিছুই যায় আসে না। কুহু ছোট মার আশেপাশে ঘুরঘুর করছে একটু ভালো কথা, প্রশংসা পাবার আশায়। কিন্তু ওর আশায় জল ঢেলে শিউলি আক্তার খেকিয়ে ওঠে। এই যে নবাবজাদি, কলপারে কাপড় ভিজাই রাখছি, সেগুলো কি তোর মরা মাই ধুইব, নাকি মেট্রিক পাস দিয়ে নিজের জজ ব্যারিস্টার ভাবতেছ? বেশি উড়িস না কইলাম। তাইলে কইলাম দানা কাইটটা লুলা বানায় রাখমু। শিউলি আক্তারের কোনো কথাই তেমন কষ্ট হয়নি, কিন্তু ওর মৃত মাকে নিয়ে বলা কথা কুহুর সহ্য হয় না। ছোট মা, তুমি আমার যা ইচ্ছে তাই বলো, কিন্তু তোমার দুটো পায়ে ধরি আমি, আমার মাকে নিয়ে কিছু বলো না। কুহু ডুকরে কেঁদে ওঠে। হারামজাদি অলক্ষী অপয়া, তুই আমারে জ্ঞান দেস? ছোটবেলায় মায়েরা খাইছস, আর এখন আমার সংসারে আগুন জ্বালাইতেছস, আবার আমার মুখে মুখে কথা কস। কথার সাথে সাথে কুহুর দুই গালে কয়েকটা থাপ্পড় দিয়েছে শিউলি আক্তার। চুলের মুঠি ধরে টানতে টানতে কলপারে নিয়ে যায়, ছুঁড়ে ফেলে কাপড় ভিজিয়ে রাখা বালতির উপর। ছুঁড়ে ফেলে দেওয়ায় কনুইয়ে ব্যথা পায় কুহু। হাঁচড়ে পাচড়ে উঠেই কাপড় ধুতে শুরু করে। এখন যদি একটুও দেরি হয় তাহলে শিউলি আক্তার ওকে আবারও মারতে দুইবার ভাববে না।
কাপড় ধোয়ার মাঝে কুহু হাতে প্রচন্ড ব্যথা অনুভব করে। ব্যথার চোটে হাত নাড়াতে পারছে না। কাঁদতে কাঁদতেই কাপড় ধোয়া শেষ করে গোসল সেরে ওঠে। ধোয়া কাপড়গুলো রোদে মেলে দিয়েই ঘরে এসে ভেজা চুলেই শুয়ে পড়ে। শিউলি আক্তার বেশ কিছুক্ষণ থেকে কুহুকে ডাকছে, কিন্তু ওর সাড়া না পেয়ে ঘরে এসে কুহুকে শুয়ে থাকতে দেখেই খেকিয়ে ওঠে। ওই হারামজাদি কালি, তুই এখন শুয়ে রয়েছিস কে? এমন কামসোর মাইয়া জীবনেও দেখিনি। আমি কাম করতে করতে মরতেছি আর হেই মরার ঘুম ঘুমাইতেছে। হায় রে হায়, কি কপাল কইরা এই বাড়িতে যে আইছিলাম। বাবে এক বিয়েতে বেড়ার লগে বিয়া দিয়া আমার কপাল পুড়ে গেছে গো। কপাল আরো বেশি পুড়ছে যখন দেখি তার একটা ডাইনির লাহান মাইয়া আছে। নিজের কপালে জোরে জোরে চাপড় দিতে দিতে আহাজারি করছে শিউলি আক্তার। নিজের খুব কাছে উচ্চস্বরে কথার শব্দ কানে আসতেই ধরপড়িয়ে উঠে বসে কুহু, কিন্তু শোয়া থেকে উঠতে গেলেই বেকায়দায় কনুইয়ে লেগে যায়। মৃদু আর্তনাদ করে ওঠে ব্যথায়। কি হয়েছে ছোট মা, তুমি এমন কেন করছো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কুহু। কি আর হইব, বাপ ফুপুগুড়ের রাজকন্যা, আমার কি কিছু হওনের কপাল আছে নাকি? সেই সকাল থেকে কাজ কাম করতে করতে আমার শরীরটা বিষ ব্যথায় জয়রা রইছে, আর সে এখন জিগায় কি হইছে। আর আমি এত বছর এই মাইয়ার আদর যত্ন কইরা পাইলা পুষে বড় করছি, শেষে কিনা এই মাইয়া কাল নাগিনী হইল। কুহু অবাক হয়ে তাকিয়ে রয় ছোট মার দিকে। সে কবে ওকে আদর যত্ন করে বড় করেছে, আজ পর্যন্ত একবারের জন্যেও মমতার সহিত ওর মাথায় হাত রাখেনি, কিন্তু আজ সে বলছে সে আদর যত্ন করেছে। সৎ মায়েরা বুঝি এমনই সুযোগ সন্ধানী হয়। কুহু শিউলি আক্তারকে কথা বলার সুযোগ না দিয়ে বিছানা থেকে নেমে ঘরের বাহিরে আসে। তাহমিদ ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। সে এতটাই ক্লান্ত যে ফ্রেশ না হয়েই তপাস করে বিছানায় শুয়ে পড়ে। তাহমিনা আক্তার ছেলের রুমে এসে দেখলেন তার ছেলে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তিনি এক পা দুপা করে ছেলের মাথার কাছে বসেন। ঘুমন্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। পড়াশোনার বড্ড চাপ যাচ্ছে ছেলেটার ওপর, ঠিকমতো নাওয়া খাওয়া পর্যন্ত করতে পারছে না। তাহমিদের কপালে চুমু দিয়ে তিনি বেরিয়ে আসেন। শেষ বিকেলে তাহমিদ ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে। কঞ্জু ছায়া আজ খাবারের গন্ধে মম করছে। তাহমিদ প্রথমে কিছুই বুঝতে পারে না, তারপরে হঠাৎ মনে হয় আজ সিক্ত রেজাল্ট দিয়েছে। আশেপাশে তাকাতেই বড়মাকে দেখতে পায় রান্নাঘরে। কয়েক কদমে পৌঁছে যায় ও বড়মার কাছে। বড়মা, শিকটার রেজাল্ট কি? তোমরা কেউই আমাকে জানাওনি ওর রেজাল্ট। তোর আদরের বোনের রেজাল্ট খুব ভালো হয়েছে বাপ। সে ঢাকা বোর্ডে অষ্টম হয়েছে, তাই তার অনারে আজ তার পছন্দের খাবার রান্না হয়েছে। সেসব কথা বাদ দে, এখন বল দুপুরে এসেই না খেয়ে ঘুমিয়েছিলিস কেন? তোর পরীক্ষার মাত্র 7 দিন বাকি আছে, এখন এরকম অনিয়ম করলে চলবে? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। বড়মা, আমাদের শিকটা এত ভালো রেজাল্ট করেছে আর তুমি সে কথা বাদ দিতে বলছো? আমার পরীক্ষা নিয়ে আপাতত চিন্তা করো না। কাল বাসায় পার্টির আয়োজন করবো, বুঝেছো? বিশাল পার্টি হবে কাল। আমাদের সব ফ্রেন্ড, সব আত্মীয় স্বজনেরা সেখানে আসবে। পার্টি কয়েকদিন পর দে বাপ। কাল আমি ফুলতলা যাব, সেখান থেকে আসলে তোর যা মন চাই করিস, তবে আমার মতে তোর পরীক্ষার পর যা করবি করিস। বড়মা, আমাকে তোমার বাচ্চা মনে হয়? আমি কি ফাঁকিবাজি যে পার্টির অজুহাত দিয়ে পড়াশোনায় ফাঁকিবাজি করব? তোমার কালকে ফুলতলা যাওয়া হচ্ছে না, পার্টি কালকেই হবে। তাহমিদ একগুঁয়ে ভাবে বলে। আমাকে কাল যেতেই হবে বাপ, তুই বাধা দিস না। বড়মা প্লিজ, তুমি 2টা দিন পর যাও। আমাকে এভাবে অনুরোধ করিস না তুই। তোর অনুরোধ না রাখতে পারলে আমার খারাপ লাগবে, তুই বুঝিস না? কে চাইছে তোমার খারাপ লাগুক? সেই জন্যই তো বলছি 2 দিন পর যাও। তৌহিদ, তুই বড়মাকে এভাবে ফোর্স করছিস কেন? তুই বুঝতে পারছিস না কেন? বড়মা জরুরি কাজ না থাকলে তোর এতবার বলতে হতো না। মাঝে মাঝে এমন অবুঝের মতো আচরণ করিস কেন? তাহমিনা আক্তার ছেলেকে ধমকে ওঠেন। মার ধমক খেয়ে তাহমিদ সুরসুর করে সোফায় যেয়ে বসে। আহ তাহমিনা, তুই ওকে এভাবে বলছিস কেন? ও একটা সামান্য আবদার করেছে মাত্র, আমি কথা বলছিলাম তো ওর সাথে। আফরোজা নাজনীন উল্টে ধমক লাগায় তাহমিনাকে। বাবা, আমি এলাম তোমাকে ঘ্যান ঘ্যানানির থেকে বাঁচাতে, আর তুমি কি না উল্টে আমাকে দোষী করছো? কারোর ভালো করতে নেই। কিছুক্ষণ বকবক করে নিজের কাজে মন দেয় তাহমিনা।
ততক্ষণে আফরোজা নাজনীন প্লেটে খাবার নিয়ে তাহমিদের কাছে আসে। তাহমিদ হাত ধুয়ে এসে খাবারে মনোযোগ দেয়। সানাউল রাশিদিনরা 3 ভাই, সানাউল রাশিদিন, সাফিউল রাশিদিন আর শামিউল রাশিদিন। ওরা বড় 2 ভাই একসাথে থাকে। শামিউল রাশিদিন স্ত্রী সন্তানদের নিয়ে কাতার থাকেন, সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। 2-3 বছর পর পর তিনি দেশে এসে মাসখানেক থেকে যান। তার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে আর 1 ছেলে। সানাউল রাশিদিনের 4 মেয়ে, রীতি, দুতি, শক্তি, শিকতা। বড় 2 জনের বিয়ে হয়েছে, তারা স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ও আর তাহমিদ 3 মাসের ছোট বড়। শিকতা এবছর এসএসসি পাশ করলো। শামিউল রাশিদিনের 2 ছেলে, তাওহিদ রাশিদিন সে স্ত্রী আর 1 মেয়ে নিয়ে চট্টগ্রাম থাকে। সরকারি কলেজে লেকচারার সে। ছোট ছেলে তাহমিদ মেডিকেল পড়ছে। শফিউল রাশিদিন চাকরির সুবাদে রাজশাহী থাকেন, তিনি সিটি কলেজের সরকারি অধ্যাপক। তাহমিনা আক্তার স্বামীর সাথে বিভিন্ন জায়গায় থেকেছেন, তবে তাহমিদ মেডিকেলে চান্স পাওয়ার পরে আর কোথাও যাননি। শ্বশুরালয়ে এখন তার স্থায়ী ঠিকানা। সানাউল রাশিদিনও একটা সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত, তার কর্মস্থল ঢাকাতেই। তাহমিদ টিভি দেখছে আর খাচ্ছে। কারো পায়ের আওয়াজ পেতেই সামনে তাকিয়ে দেখে ওর দাদি আয়েশা সালেহা। তাহমিদ প্লেট রেখে তাকে ধরে এনে সোফায় বসায়। দিদুন, তুমি কেমন আছো? তোমার বড় ছেলের ছোট মেয়ে কি কাণ্ড করেছে শুনেছো নিশ্চয়ই? একেবারে ফাটিয়ে দিয়েছে। আমরা সবাই ওর কাছে ফেল মারলাম দিদু। খেতে খেতে কথা বলছে তাহমিদ, কিন্তু দিদুনের কোনো প্রতি উত্তর না পেয়ে মাথা তুলে তাকায়। আয়েশা সালেহা এমন ভাব করছেন যেন তিনি নাতির কথা শুনতেই পাননি। তাহমিদের কপাল কুঁচকে আসে দিদুনের এরূপ নির্বিকার আচরণে। দিদুন, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো? রাগ করলে এখনই বলো, আমি তোমার রাগ ভাঙানোর আয়োজন করছি। মুখে 1 লোকমা বিরিয়ানি পুড়ে আবার কথা বলে তাহমিদ। আপনার ওপর রাগ করতে হলে যোগ্যতা থাকতে হয়। হাজার হোক ডাক্তারের সাথে যে কেউ রাগ করতে পারে না। আর আমি তো অশিক্ষিত একজন বিধবা, আমি কোন যোগ্যতা আপনার উপর রাগ করব? আয়েশা সালেহার তেরা উত্তর শুনে তাহমিদের চোখ কপালে ওঠে। যে দিদুন ওকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই দিদুনের আজ এই কেমন কথা। তাহমিদ কষ্ট পাবে না, অবাক হবে বুঝে পায় না, শুধু ফেল ফেলিয়ে চেয়ে থাকে দিদুনের দিকে। মা, ছেলেটা সারাদিন পর একটু খেতে বসেছে, আর সেই সময় আপনি এসব কি বলছেন? একটু খেতে দিন না ছেলেটাকে। শাশুড়িকে অসহায়ভাবে অনুরোধ করেন আফরোজা নাজনীন। বড় বৌমা, তুমি মহান, তাই এত সহজেই সবকিছু ভুলে যাও। কিন্তু আমি তোমার মতন অত মহান নই, তাই 15 দিন আগে ওর সেই ব্যবহার এখনো ভুলিনি। তুমি আজ ওর উপর মায়া দেখাচ্ছ, সেদিন কি ও তোমার উপর মায়া দেখিয়েছিল, নাকি ওই অসহায় মেয়েটার উপর দেখিয়েছিল? না জেনে কোনো অন্যায় করলে তার ক্ষমা হয়, কিন্তু জেনে বুঝে করা অন্যায়ের কোনো ক্ষমা নেই। তাই সব অপরাধের ক্ষমা করতে নেই, আর সে হোক না তোমার সন্তান অথবা আমার সন্তান। না চাইতেও আফরোজা নাজনীনের চোখ ভিজে আসে। এদিকে তাহমিদ খাওয়া ছেড়ে এক দৃষ্টিতে দিদুনের দিকে তাকিয়ে আছে। দিদুন আজ ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সে অপরাধী, অথচ সেদিনের পর থেকে মা কিংবা বড়মা একবারও এসব কথা মুখে আনেনি। তবে কি বড়মা আজও সেদিনের কষ্ট ভিতরে পুষে রেখেছে? ঠিক তখনই ওর চোখ যায় আফরোজা নাজনীনের দিকে। তিনি মাথা নিচু করে চোখের পানি মুছছেন। কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তাহমিদের। বড়মার চোখে পানি দেখে ও নিশ্চিত হয়ে যায় বড়মার মনে আজও সেই কষ্ট রয়েই গেছে। তাহমিনা আক্তার রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শাশুড়ির বলা সব কথা শুনছেন। শাশুড়ির বিপরীতে বলার মতো কোনো কথাই তার মুখে জোগায় না। সত্যিই যে তার ছেলে সেদিন অন্যায় করেছে। তাহমিদ হাতের বিরিয়ানিটুকু প্লেটে রেখে উঠে যায়। বেসিনে হাত ধুয়ে নিজের রুমে পা বাড়ায়। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, কিন্তু কিছুতেই নিজের অশান্ত মনকে শান্ত করতে পারছে না। বিরক্তি নিয়েই ছাদে আসে। ছাদের এক কোণে সিমেন্ট দিয়ে বাঁধানো বসার জায়গায় স্থির হয়ে বসে থাকে। ছাদে আসার পর থেকেই একটা সুগন্ধ নাকে আসছে। অনেকক্ষণ চেষ্টা করেও বুঝতে পারে না
কিসের গন্ধ পাচ্ছে। উঠে দাঁড়িয়ে ছাদের এদিক ওদিক দেখতে থাকে। চোখ যায় দক্ষিণ দিকের রেলিংয়ে। সেখানে একটা টবে হাসনা হেনা গাছে ফুলে ভরা। যদিও এই সন্ধ্যায় এখনো ফুলের তীব্র সুবাস ছড়ায়নি, কিন্তু যতটুকুই ছড়িয়েছে নেহাত মন্দ লাগছে না। তাহমিদ হঠাৎই লক্ষ্য করলো ওর মন ভালো হয়ে গেছে। ছোট ভাইয়া, আপনি এই সন্ধ্যায় ছাদে বসে আছেন? এদিকে আপনাকে বড়মা খুঁজছে। রোজি নামক মেয়েটার গলা পেয়ে পাশ ফিরে তাকায় তাহমিদ। মেয়েটা ওদের বাসায় 1 বছরের মতো হবে এসেছে। রোজি, এই হাসনাহেনা গাছ কবে লাগিয়েছো? ফুলে ফুলে ভরে আছে গাছটা। এটা কুহু আপু এনেছিল, তার নাকি হাসনা হেনা পছন্দের ফুল। এবার তাহমিদের মনে পড়ে সেদিনের পর থেকে কুহুকে একটা বারও দেখিনি। তবে কি ও চলে গেছে? আর ও তো এবার এসএসসি দিয়েছিল, ওর রেজাল্ট কি? তাহমিদ কিছু না বলেই নিচে আসে। মাগরিবের আজান শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। নিশ্চয়ই বড়মা নিচের রুমেই আছে। তাহমিদ বড়মার রুমের দরজায় উঁকি দিয়ে দেখল তিনি জায়নামাজেই বসে আছেন। তাহমিদ গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যায়। আজ বড়মার কাছে ক্ষমা চাইতেই হবে। আফরোজা নাজরিন তসবিহ পাঠ করছিলেন। তাহমিদ এসে বড়মার কোলে মাথা রেখে মেঝেতেই শুয়ে পড়ে। এসব কি তাহমিদ? এভাবে মেঝেতে শুচ্ছিস কেন বাপ? এখন ঠান্ডা লাগলে পরীক্ষা দিবি কেমন করে? বাদ দাও তো বড় মা, তুমি ভুলে যাও কেন তোমার ছেলেই ভবিষ্যতে ডাক্তার। তার কোনো অসুখ করলে সেই চিকিৎসাও জানা আছে। হয়েছে, আর নিজেই নিজের সুনাম করতে হবে না। আচ্ছা, তুই আজকাল নামাজ বাদ দিয়েছিস, এটা যদি তোর বড় চাচি শুনে তাহলে সে কি করবে জানিস? নামাজ বাদ দেয়নি তো, শুধু মাঝে মধ্যে একটু আধটু গ্যাপ হয়ে যায়, এই আর কি। তাহমিদ কেমন যেন উসখুস করছে, যা আফরোজা নাজরিনের নজর এড়ায়নি। তুই কি আমাকে কিছু বলতে চাচ্ছিস বাপ? তাহলে নির্দ্বিধায় বলে ফেল। বড় মা, কুহু তো এবার এসএসসি দিয়েছিল, ওর রেজাল্ট কি? হয়েছে মোটামুটি। তুই আর কিছু বলবি? আফরোজা নাজরিন এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। বড় মা, তুমি আমাকে ক্ষমা করেছো। আমি সেদিনের ব্যবহারের জন্য লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছলো ছলো চোখে তাহমিদের অনুনয় বুকে বিঁধে ওর বড় মার। আমি তোকে সেদিনই ক্ষমা করেছি বাপধন, যাকে বুকের দুধ খাইয়ে বড় করেছি, তার এতটুকু অপরাধ যদি ক্ষমাই করতে না পারি তবে কিসের মা হলাম আমি? বড়মার মুখে এমন কথা শুনে ফুপিয়ে ওঠে তাহমিদ। এই মানুষটাকে কষ্ট দিয়েছে ভাবতেই ওর বুক ভারী হয়ে আসছে। আফরোজা নাজরিন ছেলের মাথায় হাত বলিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ এভাবে ঘাপটি মেরে পড়ে থাকার পর তাহমিদ উঠে বসে। বড় মা, এবার যাই, তোমার শাশুড়ির রাগ ভাঙিয়ে আসি। আবার হয়েছে যত জ্বালা, এক একজন রাগ করে থাকবে আর আমার দায়িত্ব সেই রাগ ভাঙানোর। তাহমিদের কথা শুনে হেসে দেন আফরোজা নাজরিন। দিদুনের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখলো তিনি বিছানায় বসে পান বানাচ্ছেন। দিদুন, আমাকে একটা ভালো করে পান বানিয়ে দাও তো, পান খেয়েই পেট ভরাই। আমার হাতে পান খেলে তোর ইগোতে লাগবে না? দিদুন প্লিজ, এইভাবে বলো না। তুমি না আমার একমাত্র বিবি জান, জামাইকে কেউ এইভাবে বলে নাকি? বউ চাইলেই আরেকটা আনতে পারতি, কিন্তু তোর তো আবার উচ্চ মাপের বউ পছন্দ। যোগ্য, সোশ্যাল, স্মার্ট বউ ছাড়া তোর চলবে না। আমার ভেতর এসব কিছুই নেই, তবুও বিবি ডাকিস কেন? অপমান করার জন্য? দিদুন, আমার দিকটা একটু ভেবে দেখেছো কখনো? আমার কেন যেন ওকে বিরক্ত লাগে। ইয়াং একটা মেয়ের এতটা ভীতু রূপ আমি মানতে পারি না কিছুতেই। মেয়েদের হতে হবে স্ট্রং পার্সোনালিটির। এই মেয়েটার তো সবকিছুতেই ভয় মোড়ানো থাকে। সৎমা যাদের আছে তারাই বোঝে এর যন্ত্রণা। একটা মেয়েকে 8 মাস বয়স দেখে যখন তার মা মারা যায়, তখন সেই মেয়েকে বড় করার প্রয়োজনীয় শিক্ষা দেয়া কিংবা মূল্যবোধ শেখানোর শিক্ষক কিন্তু সেই মায়ের সাথেই বিদায় নেয়। আবার যখন সেই মেয়ের জীবনে সৎমার আগমন ঘটে, আর সেই সৎমা যদি হয় বিশেষ সমতুল্য, তখন সেই মেয়ের ভয়ে ভয়ে জীবন কাটাতে হয়। তার উঠতে বসতে ভয় তাড়া করে, পেটে ক্ষুধা থাকলেও খেতে চাইতে ভয়, কথা বলতে ভয়, এমনকি হাসতেও ভয়। যাদের নিত্য সঙ্গী ভয়, তারা ভীতু হবে, এটাই তো স্বাভাবিক। দিদুন, তুমি যতটা বলছো ততটাই কি আদৌ হয়? যদি সৎমা খারাপই হয় তখন প্রতিবাদ করতে দোষ কোথায়?
প্রতিবাদ করে নিজের অধিকার আদায় করতে দোষ কোথায়? তাহমিদের একরোখা উত্তর। তোর ভাবনা মতন যদি জীবন হতো তাহলে কোনো মাহিন মেয়ের জীবন কণ্টকাকীর্ণ হতো না। যেখানে প্রতিবাদ করলে মার খেতে হয় সেখানে প্রতিবাদ করে কতদিন টিকে থাকা যায়? 100 জনের মধ্যে 2 জন সৎমা ভালো হয় কিনা আমি এত বছর বয়সেও সেই হিসাব মিলাতে পারিনি। সেখানে সেই ভীতু মেয়েটা বেঁচে থাকাটা দোষের আর প্রতিবাদ করবে? আয়েশা সালেহার গলা কেঁপে উঠছিল কথা বলার সময়। তুমি এতটা নিশ্চিত হয়ে এসব বলছো কিভাবে দিদুন? আমি যে খুব কাছ থেকে এসব দেখেছি। অবশ্য বলতে পারিস আমি নিজেই এর ভুক্তভোগী। এক ফোঁটা পানি চোখ থেকে টুপ করে বেরিয়ে পড়ে। তুমি কি বলছো এসব দিদুন? প্লিজ এভাবে কেঁদো না, আমাকে খুলে বলো না। তাহমিদের বুকটা কেমন ভারী হয়ে আসছে। আমার 8 বছর বয়স দেখে আম্মা মারা যায়। ছোট 2 ভাইয়ের বয়স তখন 4 আর 6। আম্মা মারা যাওয়ার 6 মাস না পেরোতেই আব্বা আরেকটা বিয়ে করে। আমার দাদি তখন অসুখে বিছনা নিয়েছে। আমি আম্মা মারা যাওয়ার পর থেকেই ছোট ভাইদের দেখাশোনা শুরু করি। যতদিন বাড়িতে সৎমা আসেনি ততদিন ভালোই ছিলাম, কিন্তু যখন সৎমার পা পড়ল বাড়ির চৌকাঠে সেই মুহূর্ত থেকেই আমাদের জীবন থেকে সুখ, হাসি, আনন্দ উধাও হলো। ক্ষুধা লাগলে ভাত দিত না, মাছ মাংস রান্না করলে শুধু ঝোল দিয়ে খেতে দিত। ভাইদের দেখাশোনার পাশাপাশি বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। একটু ভুল হলেই সে কি মার! সহ্য করতে না পেরে আব্বাকে বলতাম। আব্বা শেষ জন্য সৎমার কাছে কৈফিয়ত চাইতো। তখন সে মিথ্যা বলতো আমাদের নামে। তারপর আব্বা যখন পরের দিন বাইরে যেত তখন শুরু হতো বর্বর নির্যাতন। এভাবেই চলল 5 বছর। ছোট ভাইরাও অনেকটা বড় হয়েছে, ওরা আমাকে কাজে সাহায্য করে। সৎমার ততদিনে 2টা ছেলে মেয়ে হয়েছে, আর আমার উপর নির্যাতন বেড়েছে। আব্বাকে বললে পরে আরও মার সহ্য করতে হতো। তাই একসময় আব্বাকে আর কিছুই বলি না। আব্বাও ভাবে আমরা ভালোই আছি। আসলে মা মারা যাওয়ার পর বাবা হয়ে যায় আর একজনের নতুন মানুষের হাতের পুতুল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কিছু সমস্যার কারণে এই গল্পটা আমার এই চ্যানেলে দেওয়া হচ্ছে না। আমাদের আরেকটা চ্যানেল উমেন স্টোরি নামে আরেকটা চ্যানেলে আপলোড দেওয়া হবে নিয়মিত। পরবর্তী পার্ট থেকে এই গল্পটা ওই চ্যানেলেই আসবে। তো চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাও, লিঙ্কে ক্লিক করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্পটা শোনার জন্য। তো দেরি কেন, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।